আমাদের গর্ব এবং অহংকার করবার মতো একটি ভূখণ্ড ব্যতি রেখে আরো অসংখ্য উপকরণ আছে। যদি ইতিহাসের পাতা থেকে আমরা টানতে চাই সেই সূত্র, তবে এমন এক উপকরণ বাংলাদেশের নিজস্বতা বলে আছে যা বিশ্বের অন্য কোনো প্রান্তে বিরল। এবং শুধু তাই না, এর মাধ্যমে বাংলাদেশকে এক ভিন্ন বা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার তো সুযোগ রয়েছেই, তার পাশাপাশি আমাদের হারানো ঐতিহ্যকেও খুঁজে বার করে পুনঃপ্রতিষ্ঠা করার একটা বিশাল উপলক্ষ যারা তৈরি করেছেন তাদেরই একজন আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছে। পরিচয় করাতে চাই আমাদের এই পর্যায়ের অতিথির সাথে। আমাদের সাথে স্টুডিওতে আছেন জনাব সাইফুল ইসলাম, যিনি ম্যানেজিং ডিরেক্টর বেঙ্গল মুসলিম। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন প্রথমেই, আমার হাতে একটা বই আছে মুসলিম, যার শিরোনাম, এবং এই বইটার প্রথম মলাটটা যখন উল্টে দেখা হলো, শরতের সময় চলছে, শারদীয় উৎসবের অপেক্ষা চলছে, সেখানে দেবী দুর্গার একটি কৃষ্ণ মূর্তি আছে এখানে, না কোষ্ঠী পাথরের মূর্তি আছে এখানে, এবং তার দেহে মসলিন জড়ানো, যদি ভুল না করি। তার মানে বাংলার ইতিহাসের সাথে মসলিনের এই যে আদি অনন্ত কাল থেকে সম্পর্ক, বর্তমানে সেই সম্পর্কের অবস্থানটাকে একটু জানাবেন। প্রথমত আপনাকে ধন্যবাদ, যমুনা টেলিভিশনকে ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্যে। একটু বলতে হবে যে মুসলিমদের যে ঐতিহ্য আর ইতিহাস যেটা আছে সেটা কিন্তু আজকে নয়, সেটা কিন্তু খুবই পুরনো। আপনি যে কথাটা বলেছেন এত সুন্দরভাবে, এটা প্রায় বলতে পারেন যে ১৫০০ বছর খ্রিস্টাব্দের আগে থেকে এটার প্রথম লেখালেখি হচ্ছিল। এবং খুব মজার ব্যাপার, অল্প করে বলি যে তাতে আপনারা জানেন যে একটি সুতো যেটা সোজা যায়, যেটাকে টানা বলে, আর আরেকটি যেটা সুতো যেটা বুননের জন্য বায়নের সুতা যেটা বলে। সেই সময় খুব আমি বলবো রোম্যান্টিকভাবে এবং খুব সুন্দরভাবে লিখেছিল যে একটা হচ্ছে দিনের সুতা আর একটা হচ্ছে রাতের সুতো। হ্যাঁ, এবং এই কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে, বাঙালি বা বাংলা ভাষায় আমি যদি বলি এইভাবে বলা হয়েছে যে এই আমাদের বুননটা এতই সুন্দর যে পড়লে দিন এবং রাত একসাথে হয়ে যায়। তো এখন সেই ঐতিহ্যটাকে নিয়ে আমরা কথা বলছি। আমাদের মনে রাখতে হবে, যখন আমরা কথা বলি মুসলিম নিয়ে, তখন আমি যদি আপনার যেটা পড়েছেন সেটাকে যদি আমি একটা কাপড় বলি, বস্ত্র বলি, তাহলে এটা এক ধরনের ঠিকই বলছি, কিন্তু আবার এর পিছনে যে এই সম্বন্ধে যে ইতিহাসটা আছে, যে ঐতিহ্যটা আছে, সেটাকে যদি আমরা তুলে না ধরি তাহলে হয়তো আমরা পুরোভাবে আমরা এটাকে সৎ আচরণ করতে পারলাম না, তার সাথে পাচ্ছি না এটা। হ্যাঁ, তো আমি তো একটা পাঞ্জাবি পরে আছি, আপনি এটা আছেন, কিন্তু মুসলিম যখন পড়তো কেউ, তো তাহলে সেটার মাধ্যমে আপনি বোঝাতে পারছেন বিশ্বকে যে আমার রুচি, আমার ক্ষমতা দুটোই কিন্তু আছে। শুধু রুচি থাকলে হয় না, ক্ষমতা থাকলে হয় না, দুটো একসাথে আসতে হবে। যার জন্যে রাজা রানী শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে এটা পড়তো, যেটা আর কেউ পাবে না। এখন সেই ঐতিহ্যটাকে নিয়ে আমাদের মনে রাখতে হবে যে ইতিহাস এসেছে বিভিন্নভাবে এবং কিভাবে আসছে। আমাদের এখানে যদি বলি, আমি বেঙ্গল বলছি, হ্যাঁ, মানে যেটা ঐতিহাসিক শব্দ ছিল, বঙ্গ, বাঙ্গা, এসব সব শব্দ থেকে এসেছে আর কি। হ্যাঁ, তো সেখানে প্রথমত যারা বিদেশ থেকে এসেছেন আরবরা, ১২ শতাব্দীতে, তারপরে আপনারা এসেছেন পর্তুগিজ, তারপরে ডাচ, তারপরে ফ্রেঞ্চ, তারপরে ব্রিটিশ শেষ। এবং আমরা জানি যে সবচেয়ে বেশি আমার মনে হয় নষ্ট বা সবচেয়ে বেশি আমাদের উপরে অত্যাচার যেটা ব্রিটিশদের করা হয়েছিল। হ্যাঁ, তো এখন সেই ব্রিটিশরা যে অত্যাচারটা করেছে তাতে আমাদের এই মুসলিমটা হারিয়ে গেছে। এবং হারানো বলতে গেলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে কি হারিয়েছে। হ্যাঁ, আমি সবসময় বলি যে যে বস্ত্রটা হারিয়েছে সেটার পিছনে তো কিছু একটা ছিল, একটা ক্ষমতা ছিল আমাদের বানাবার, সেই ক্ষমতাটাও চলে গেছে। জি, ওইটাই একটু জানবার ছিল যে একটা ইতিহাস ঐতিহ্যের অংশ হুট করেই তো হারাতে পারে না। বৈদেশিক আগ্রাসন অবশ্যই ছিল, দমনপীড়ন ছিল, কিন্তু এর বাইরে অজানা অনেক কাহিনী আছে যেগুলো আমরা জানি না। হুট করে কেন মুসলিম এত ঐতিহ্যপূর্ণ একটা অংশ আমাদের, সেটা কেন এরকম হুট করে হারিয়ে গেল? এবং আর সাথে আরেকটা প্রসঙ্গ আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, যদিও এটা মোগলদের সময় এসে প্রচন্ড জনপ্রিয় হয়েছিল, কারণ মোগলরা এর কদর বুঝতে পেরেছিলেন, কিন্তু তারও অনেক আগে থেকে কিন্তু মুসলিম এই বাংলায় ছিল। এই যে এত বছরের একটা ঐতিহ্য হুট করে তো হারাতে পারে না, মিমি যেটা বলছিল,
কিছু একটা তো ষড়যন্ত্র হয়েছে, কিছু একটা তো ঘটনা ঘটেছে, একটু জানতে চাই আপনার কাছে সংকটটা কোথায়? পরিষ্কারভাবে ষড়যন্ত্র হয়েছে এই ব্যাপারে। কিন্তু আপনি মনে রাখতে হবে যে বিশ্বে যখন আমরা এখানে বসে আছি, আমরা একটা জিনিস নিয়ে কথা বলছি, আরেকজন কিন্তু অন্যভাবে চিন্তা করছে সেই জিনিসটাকে। হয়তো আমরা ভাবছি যে আমাদের এখানে হয়তো কোনো একটা জিনিসের উৎপাদন হবে, তেলের উৎপাদন, কিন্তু আরেকজন চিন্তা করছে সেটা আমাদের থেকে নিয়ে সে কিভাবে ব্যবহার করবে। এখন আমি তেলের কথাটা এই জন্য বললাম যে বলে যে তেলের আগে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্ত্র ছিল সেটা ছিল তুলো। আপনার কাপড় তো প্রয়োজন পরার জন্য, যেরকম খাদ্য প্রয়োজন আর কি। তো সেই হিসাবে কিন্তু আমাদের এই মহাদেশে কাপড় যেটা তুলো থেকে বানানো হতো সেটা সবচেয়ে ভালো ছিল। অন্য বিশ্বে যেসব জায়গায় যেরকম ইউরোপে, সেখানে যেটা ব্যবহার করতো সেটা উল, হ্যাঁ, কারণ ওদের তো শীতের দেশ। আর যেটা মিডল ইস্টে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে লিনেন, হ্যাঁ, কারণ ওখানে হচ্ছে ভিন্ন ব্যাপার ছিল, ভিন্ন পরিবেশ ছিল। তো এই যে আমাদের এখানে এটাকে খুব উঁচু একটা পদে নিয়ে গেছিল, হ্যাঁ, সেই জিনিসটা, সেটা মানুষজন তখন দেখলো যে এটা নিয়ে ব্যবসা করা যায়। তখন এই প্রতিটা যারা এসেছিলেন এখানে, আরব আর এরা এসেছিলেন, তারা ব্যবসা করছিলেন ঠিকই। ব্রিটিশদের যেটা ছিল পার্থক্য তাদের সাথে, যে তাদের আমাদের পাশাপাশি ওরা যে লাভটা করছিল এবং সাংঘাতিক লাভ করছিল, 250 বছরের ভিতরে একটা সময় গেছিল 3-4 বছর যখন মুসলিম সবচেয়ে বেশি তাদেরকে লাভজনক ছিল। মানে লাভজনক তাহলে তাদের আফিম বিক্রি করতো, সে তার চেয়ে উপরে তারা চা বিক্রি করতে পরে সেটার চেয়ে উপরে এই এখান থেকে আপনার যত ধরনের রূপো টুপো সবচেয়ে বেশি। কিন্তু তারই পাশে তাদের একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছিল। এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যে তুলোটা প্রয়োজন ছিল সেটা কিন্তু ওরা প্রথমে ভেবেছিল যে ভারত থেকে নেবে। আরেকটা জিনিস ভেবেছিল শুধু নেবে না, ভারতকে বাজার করবে, কারণ ভারতে তো ব্যবহার হচ্ছে। তাহলে চিন্তা করেন যে কিরকম ওদের সূক্ষ্ম বুদ্ধি, যদি কুবুদ্ধি বলি, যে তারা এই তুলোটাকে এই দেশ থেকেই নিয়ে কিন্তু আবার এই দেশেই বিক্রি করবে। এর মানে যারা এখান থেকে লাভ করছে তাদেরকে লোকসানে নিয়ে যাবে কেমনে করে। এবং সেটা একদিনে হয়নি, আপনি প্রশ্ন যেটা করেছেন, এটা করতে ওদের করতে প্রায় ধরেন 80 থেকে 90 বছরের মতন লেগেছে, কিন্তু তারা করে ছেড়েছে। শুধু করেইনি, এখন এমন বাস্তবতা এসে দাঁড়িয়েছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য তুলা আমাদের প্রতি বছর বিপুল পরিমাণে আমদানি করতে হয়। জি। শুধু আমাদের না, জি। এশিয়ার বিভিন্ন দেশ যারা জি। তৈরি পোশাক শিল্পের এখন বিশাল বাজার দখল করে আছে, তাদের প্রত্যেককেই তুলার জি। আমদানি করতে হয়, এবং আমদানি করতে হচ্ছে অদ্ভুতভাবে সেই ইউরোপের কোনো প্রান্ত থেকে। জি, এবং আপনার কথাটা মাঝে চলে আসছি প্রায়, নিশ্চয়ই। কিন্তু একটু বলি, তুলো কিন্তু 4 ধরনের হয়। হ্যাঁ, আমি বেশি সায়েন্টিফিক হব না। আপনার একটা ধরন হচ্ছে হার্বেসিয়াম, হার্সুটাম, বার্বাডেন্স, আর একটা আরবোরিয়াম। এই 4টা ল্যাটিন নেম, কিন্তু সবচেয়ে মজার এই 4টা নামের আগে হচ্ছে গসিপিয়াম আরবোরিয়াম বলে। গসিপিয়াম শব্দটা এসেছে গজ শব্দ থেকে। গজ যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আরব শব্দ। আরব শব্দ থেকে ল্যাটিন, ল্যাটিন থেকে ইংরেজি, এইভাবে আমাদের সব কিছু চলে যায় আস্তে আস্তে করে। এখন এগুলি সব 25 ভাগ করে হতো। আজকে বিশ্বের ভিতরে আমেরিকান যে ভ্যারাইটিটা হার্সুটাম একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে 95 ভাগ। আর 3টি ভাগ যেগুলি সব প্রত্যেকটা দেশে অঞ্চলে হতো, সেগুলি শেষ হয়ে গেছে। তো তাহলে যেটা 25 ভাগ ছিল সেটা হয়ে গেছে 95, আর এই 3টি ভাগ এগুলি হারিয়ে গেছে। 1% করে আছে। এর ভিতরে একটি, এই 4টা ভ্যারাইটির ভিতরে একটির অনেক জাতি আছে, প্রজাতি আছে অনেক। তার ভিতরে একটি প্রজাতি হচ্ছে আমাদের সেই মুসলিমদের প্রজাতিটা। তাহলে এটা টিকবে কিভাবে যদি আপনি দেখেন যে 100 ভাগের ভিতরে 25 থেকে 95 হয়ে গেল, আর সেই 5 ভাগের ভিতরে একটি যদি 1%ও থাকে, সেটার প্রায় 50টি ধরনের প্রজাতির ভিতরে এই একটি ছিল, সেটা চলে গেছে। মানে টেন্স টু জিরো বললে যেরকম দাঁড়ায়, বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। খুবই ভালো বলেছেন বাহ, আপনি। আমরা একটা বিরতি নিয়ে নিই, বিরতির পর ফিরে এসে আপনার সাথে এই বিষয়ের বিস্তারিত আলাপ হবে আমাদের। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। ফিরছি। বিরতির পর আর একবার স্বাগত সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, জুলহা জুবাইর আছে। একটা কথা শুধু মনে করাতে চাই, যা আমার তা কেবলই আমার, যদি এই নীতিটা ধরে রাখতে পারতাম তাহলে সত্যিকার অর্থে বিশ্বে আজ অহংকার করবার মতো একটি জায়গায় আমরা আমাদের মুসলিমকে পৌঁছে দিতে পারতাম। একদম মুসলিম নিয়ে কথা হচ্ছিল এবং আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন সাইফুল ইসলাম, তার সাথে কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল। একটু জানতে চাই যে মুসলিম পুনরুজ্জীবনের যে ধারণাটা আপনার মধ্যে কাজ করলো, সেটাও নিশ্চয়ই, আর আমরা যে বিরতির আগে যে আলোচনা করছিলাম সেটাও নিশ্চয়ই হুট করে আর মাথায় আসেনি, বহুদিনের পরিকল্পনা, এবং সেই পরিকল্পনায় কিভাবে ঝাঁপ দিলেন এবং এখন পর্যন্ত কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোচ্ছেন?
আপনার প্রশ্নটা আগেও একটা রেখেছিলেন যে আজকে কি অবস্থায় আছে আমাদের মুসলিমটা, আমি অল্প একটু সেটা বলে তারপরে আবার আপনার প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করবো আর কি এখানে। হ্যাঁ, দেখেন, আমি যখন এই যে আপনি কথাটা বললেন ঝাঁপ দিলাম, এটা কথাটা একদম সঠিক আর কি, ঝাঁপি দেওয়া আর কি। কারণ যদি বুঝতাম যে এটা কিসের ভিতরে ঢুকছি, তাহলে হয়তো অনেক সময় আমরা আবার চিন্তা করি যে না ঢোকাটাই ভালো হবে। তবে আজকে কি অবস্থায় আছে, আমি যখন 2013 দিকে শেষের দিকে এটা শুরু করলাম, হয়তো দুটো প্রশ্নের উত্তর একসাথে দিচ্ছি এখানে, তখন আমি বিলাতে থাকি, লন্ডনে থাকি। তখন আমার কাছে একটি প্রতিষ্ঠান, ওখানে বাঙালি প্রতিষ্ঠান, তারা ওখানে অনেক ঐতিহ্য নিয়ে কিছু কিছু কাজ করে, তারাই আসলো আমার কাছে যে আমরা মুসলিম নিয়ে একটা কাজ করেছি, তো সেটা আমরা বাংলাদেশে দেখাতে চাই। তো আমি মুসলিম সম্বন্ধে কিছুই জানতাম না, শুধু জানতাম যে এটা একটা খুবই একটা সূক্ষ্ম একটি কাপড়, এটা হারিয়ে গেছে, আঙ্গুল কাটা হয়েছে, এসব সব যেসব আমাদের গল্প আছে সেগুলি। তো সেখানে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তো তাহলে এই কাপড়টা কোথায় যে আমরা বাংলাদেশে যে দেখাবো? বললো যে কাপড় নেই। তাহলে গাছটি কোথায়? বললো যে গাছটা নেই। তো আমি বললাম যে তাহলে আমাদের বাংলাদেশে কি আছে? বললো বাংলাদেশে কিছু নেই। তাহলে আমরা কি নিয়ে যাব লোকের কাছে? ওনারা বললেন যে এখানকার যেসব জাদুঘরের ছবি আছে সেগুলি আমরা তুলেছি, ওগুলি আমরা দেখাবো, এবং আরও কিছু আমরা কাপড় বুননের টেকনিকগুলো একটু দেখাবো। আমি বলছি তাতে তো মনে হয় বাংলাদেশের লোকজন সন্তুষ্ট হবে না আর কি। আপনাদের মতন লোক তবে তখন একই প্রশ্ন আপনাদের মনে জাগবে। এই থেকে আমাদের যাত্রা শুরু। এখন সেই যাত্রায় যেগুলো পেলাম সেটা আপনার আগের প্রশ্নের উত্তরে বলি যে আমাদের কয়েকটি জিনিস এখানে দেখলাম হারিয়ে গেছে। এক নম্বর, আমাদের গল্পটা হারিয়ে গেছে। এখন আপনি সব হারাতে পারেন, আপনি হয়তো দেশের মাটির মানে আপনি যে বাড়িটি ছিল সেটা চলে গেছে, কিন্তু যদি আপনি সেই বাড়িটির যে আপনার চিহ্ন, আপনার সাথে যে একটা ওর সাথে যে একটা কানেকশন ছিল, হ্যাঁ, সেটাও যদি হারিয়ে যায়, যদি লোকে বলে, তো তাহলে তো আমাদের সবচেয়ে দুঃখজনক। তো আমার মনে হলো গল্পটি কোথায় গেছে। বিলাতে একটি বই মুসলিমের উপরে ছেপেছে, এই যে আমার যে বইটা আপনি দেখালেন, ধন্যবাদ, সেটার আগে একটি বই ছাপানো হয়েছে মুসলিম, খুবই সুন্দর বই, এবং বিলাতে ওখানে বাংলাদেশে কোনো কথা নেই, ভারতের কথা। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে আমাদের এখান থেকে মুসলিম যেত, এবং এই গ্রামগুলো থেকে, যেগুলি নারায়ণগঞ্জের পাশে এবং আরও কয়েকটি গ্রাম আছে, ওখান থেকে যেত। সেই গ্রামে যারা বুনন করতো, কাটুনি যারা ছিল, হ্যাঁ, তাদের ঐতিহ্য, তাদের যে দক্ষতা, সেটাও হারিয়ে গেছে। আর শেষমেশ কাপড়টিও হারিয়ে গেছে, মানে সেই জিনিসটা। তো আমি প্রথমে যেখানে মনে করলাম যে এখানে যেই ভারত বলছে এটা তাদের, চীনেও মাঝে মাঝে বলছে তাদের, আবার বিলাতও বলছে তাদের। আর আসলে আমাদের যদি এটা হয় যে আমাদের এখন মানে যা হয়েছে কিছুটা কয়েকটা জায়গায় সত্য নিয়ে যদি যদি বলা যায়, তো তাহলে প্রথমে তো গল্পটা, তো আমি গল্পটা উদ্ধার করতে গেলাম যে এটার পিছনে 2013-তে তারা বলার পরে আমি 2014-র দিকে দ্রিকের সাথে আছি, দ্রিক প্রতিষ্ঠানে, তখন আমি সিইও ছিলাম। তো আমি বললাম যে এটা নিয়ে আমরা একটু দেখি কি করা যায়, এতটুকু পর্যন্ত। তখন আমি নিজেই আমাদের বাংলার মাটি, বাংলার যে নদী যেখানে হয়েছে, এগুলি অত ভালো চিনতাম না। তখন এই নদীতেই আমরা নৌকা নিয়ে চলে গেলাম, একদম একদম সোজা নৌকা নিয়ে বিভিন্ন গ্রামে থামতাম, লোকজনকে জিজ্ঞেস করতাম, যারা বয়স্ক, এবং এটাও বলতে হবে হিন্দু কিছু যারা আছেন, কারণ তারা পৈতাতে ব্যবহার করেন, তারা বলতেন যে হ্যাঁ, তুলসী পাতার পাশে আরেকটা তুলোর গাছ ছিল যেটাকে আমরা শ্রদ্ধা করতাম। তো এই ওদের মনের ভিতরে ছিল। এবং বলতো, একজন বলেছিল যে আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যার সময়, বাচ্চা ছিলাম তখন, আমাদেরকে ঘুম পাড়ানো হতো। কেন? বলছে যে রাত্রেবেলা একটু মসলিনের কাপড় বুনন হতো, ওইটা ঠক 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 শব্দের জন্য বাচ্চারা ঘুমাতে পারবে না, সেই জন্য আগেই আর্লি ঘুমাতে। এই যে গল্পগুলো, তাতেই আমার মনে হলো যে এখনো তো একেবারে হারায়নি, হয়তো আমরা এটাকে কিছু দূর টেনে আনতে পারি। তো এখানে যত জায়গা ছিল, যতজন ছিল, অনেকে সাহায্য পেয়েছি। হ্যাঁ, আমার একা এতে কিছুই নেই, কিন্তু অনেকে সাহায্য পেয়ে, কিন্তু বুঝলাম যে আন্তর্জাতিকভাবে আমাদের কিছুই নেই। আমরা নিজেদের ভিতরে বলছি, হয়তো এখানে দুটো কলম লিখি, ওখানে কিছু বলি। এটাকে যদি প্রতিষ্ঠান আবার ফেরত আনতে হয় গল্পটাকে, তাহলে আসল কথা কি? তাহলে আন্তর্জাতিকভাবে বলতে হবে। এই যে একটা পুরনো কথা আছে, ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ, এটা কিন্তু সঠিক অনেকভাবে। তা আমাদের ভিলেজে গল্প গ্লোবাল ভিলেজে বলতে হবে। তখন আমি ভাবলাম যে এখানে যতজন আছে এদের গল্প নিয়ে আমি তবে তুর্কি গেলাম, আমি সুইজারল্যান্ড গেলাম, ফ্রান্স গেলাম, ব্রিটেন গেলাম, আর শেষে ভারতে গেলাম। কারণ ভারতে সবসময় একটা দ্বন্দ্ব যে তারা আমাদের এই সত্য নিয়ে দ্বন্দ্ব,
কিছুটা, এবং কিছুটা আমি বলবো আমাদের দোষ যে আমরাও এটা নিয়ে দাঁড়াইনি আগে। Defend করিনি। দাঁড়াইনি। মুখোমুখি হইনি। আজকে আমি যখন ভারতে যাই এবং অনেকবার গেছি, আমার সাথে কেউ তখন আর খুব বেশি বলে না যে এই মুসলিমটা argue নিয়ে করার চেষ্টা আর্গিউ করে করে না। 2 নম্বর, আমাকে অনেক সময় কাপড়টা দেখায় যে আপনি কি ভাবেন এই জিনিসটা ব্যাপার। এখন আমি চলে গেলে তখন আবার বলবে ওরা কিছু একটা, কিন্তু অনেক আর্টিকেল ওখানে এসেছে। আমি এতটুকু পর্যন্ত বলবো যে গল্পটাকে আমরা কিছুটা ফেরত পেয়েছি, কাপড়টাকে আমরা ফেরত পেয়েছি। আমরা ওই গাছের চাষ করে আবার যতটুকু সম্ভব আমরা ওইটাকে নতুন মুসলিম হিসাবে বলি। এটাই আপনার কাছে জিজ্ঞাসা, গত কিছুদিন আগেও যদি ভুল না করি বছর 2-2.5 আগে সম্ভবত সফলভাবে এই গাছটা থেকে তুলার আহরণের আমরা একটা সুযোগ তৈরি করতে পেরেছিলাম এবং এক্সপেরিমেন্ট বেসিসে একটা কাপড়ও বুনো হয়েছিল। সেটা কত দূরে এগুলো? আপনি কাজ করছেন যেহেতু আপনার নিশ্চয়ই আমাদের অগ্রযাত্রাটা জি নিশ্চয়ই জি জি নিশ্চয়ই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে বলি, এই বইয়ের ভিতরে একটা ছবি আছে মুসলিম গাছের। এই তুলো গাছটা কিন্তু খুব ভিন্ন আমাদের অন্য গাছ থেকে। আপনারা কোনো সময় যদি কোথায় তুলো গাছ দেখবেন, তো দেখবেন যে ওই পাতার এই 3টা মতো শাখা এরকম হয় আঙ্গুলের মতো, এবং মসলিনেরটা হতো 5টা। হ্যাঁ, মসলিনের গাছটা একটু লালচে হতো, ওইটা আরো এই যে এর আগেরটা আমি যদি দেখাই আপনাকে এখানে। আচ্ছা, তো তাহলে এই যে এই গাছটি, সেই গাছটিকে হারিয়ে যাওয়ার পরেও কিন্তু যারা ছিলেন আপনার বিলাতে যারা ছিলেন, তারা কিন্তু এই যে গাছটির নমুনা রেখেছিলেন আপনার এই যে কিউ গার্ডেনে। এটা হচ্ছে গাছটি। তো দর্শকদের দেখাতে চাই, নিজে আপনাদের যাদের মসলিনের তুলো যে গাছ থেকে হয় সেই গাছটি দেখা নেই, আমি জানি অনেকেরই দেখা নেই, গাছটা দেখতে প্লিজ আপনি গল্পটা এখন বলবেন। আজকে গাছটাও কি নান্দনিক। ফুটিকার্পাস। হ্যাঁ, এখানে আমি একটুভাবে আপনাকে সামান্যভাবে বলে দিই, বাংলা ভাষা যেটা আগের ভাষা ছিল সেটাতে কার্পাস মানে যেটা তুলোটা আপনি গাছ থেকে নিলেন, আর তারপরে যখন এটাকে পরিষ্কার করলেন তখন সেটাকে তুলো বলা হয়। তো কার্পাস মানে যেই তুলোটা পরিষ্কার করা হয়নি, তুলো হচ্ছে যেটা পরিষ্কার হয়েছে। এই গাছটিকে আমরা খোঁজ করার জন্য বিভিন্ন জায়গায় পাতাটা অনেকটা sample নিলাম। ক্যাস্টার গাছের যে পাতাটা, একটা মিল আছে, এই কেউ বলে ঢ্যাঁড়স গাছের সাথে মিল আছে। ঢ্যাঁড়স, আমি এটা কাস্টার্ড, বলবো হ্যাঁ। 50 মিলিয়ন বছর আগে এগুলি সব একটি গাছ ছিল যেগুলি থেকে বিভিন্নভাবে এসেছে বিবর্তন হ্যাঁ, হয়ে। হ্যাঁ, যার জন্য আজকে এই ফুটিকার্পাসটা সেই সূত্র থেকে, মানে মানুষের যেরকম সূত্রটা টেনে ধরেন তো সেইভাবে হয় আর কি। হ্যাঁ, আমরা যখন খোঁজ করেছি তখন আমরা কি করলাম যে শুধু গল্পের না, আমরা এটাকে বৈজ্ঞানিক একটাই টেস্ট করলাম, এবং আমরা টেস্ট করে ডিএনএ টেস্ট করলাম যে আগে যে গাছটা ব্রিটিশরা রেখেছে তার সাথে আমাদের গাছের আমরা 70% একটা মিল পেয়েছিলাম। যখন সেই তুলোটা আমরা কাপাসিয়া গাজীপুরের কাছে জমি ভাড়া করে নিয়ে সেখানে কয়েকবার চেষ্টা করে কিন্তু এখন তুলো হয় আমাদের, এবং সেটা থেকে আমরা সুতো করি, সেই সুতো থেকে আমরা মসলিন বুনন করি, এবং আমাদের সেই মসলিন বুনন ব্রিটিশ মিউজিয়াম পর্যন্ত চলে গেছে। তারা আমাদের থেকে নিয়ে ওখানে রেখেছে। তো ব্রিটিশ মিউজিয়ামে খুব মজার গল্প, তারা আমার কাছে এসেছিল যে এই মুসলিমটা যেটা বুনন করছেন, বিবিসি আমাদের উপরে আর্টিকেল করার পরে যে আমরা এটা একটা চাই। তো আমি বললাম এটার দাম এত। তো তারা বললো যে এই মুসলিমের দাম এত, আমরা তো ব্রিটিশ মিউজিয়ামে সব জিনিসই কিন্তু লোকে ডোনেট করে। আমি বললাম সেই জমানা চলে গেছে। সেই জমানা চলে গেছে। যখন আপনারা এখান থেকে নিয়ে চলে যেতেন, এখন কিনে নিতে হয়। অল্প হলেও তার স্বীকৃতি দিতে হবে যে একদম, বুনন একদম। করছে তাকে। এটা দারুণ এবং জবাব। আমাদের মুসলিমের ভিতরে আমাদের যে বুনন করে তার নামটা আমরা এখন বুনন করে বাহ, দিই, চমৎকার। এবং ওখানে নাম তারিখটা বুনন করে যারা দিই। সাইফুল ইসলাম থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের টর্চ বিয়ারার হওয়ার জন্য না, মসলিনের অনেকেই ক্ষেত্রে। করেছে। আজকে এখানে ইতি টানছি এবং শুভকামনা আপনার আগামীর কাজের জন্য। দর্শক, যেটা আমাদের তা উপলব্ধি করতে হবে, গর্ব করার জিনিস মাথায় রাখতে হবে। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল।